প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। প্রিয় লিসেনার্স, গত 123 নম্বর এপিসোডে একটি ঘটনা আমরা শেয়ার করেছিলাম। মোহাম্মদ হানিফ খান পাঠিয়েছিলেন, যার বাড়ি জয়পুরহাট জেলার খেতলাল থানার বানিয়াচাপর গ্রামে। তো ওনার ঘটনার শিরোনাম ছিল বিবি কালীর ডাবর। তো এই ঘটনাটা যখন আমরা বলি তখন কিন্তু উত্তরবঙ্গ থেকে স্পেশালি যারা আমাদের লিসেনাররা রয়েছেন তারা আমাদেরকে নক দিয়েছেন যে এরকম ব্যাপারগুলো তারাও শুনেছেন। তো আমাদের 123তম এপিসোডে যে ঘটনাটা আমরা বলেছিলাম, এরপরে আমরা আমাদের এই হরর নাইট এপিসোডে এমন একটি ঘটনা পেয়েছি যেই ঘটনাটি আসলেই ভিন্ন রকমের, যেটা এই বিবি কালীর ডাবরের সাথে কিছুটা মিল রয়েছে। তো উত্তরবঙ্গে বিভিন্ন যেই জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোতে এই ধরনের আঞ্চলিক যেই কিছু ব্যাপারগুলো থাকে, আঞ্চলিক ভূত বলতে আমরা যেটা বুঝি, আঞ্চলিক জিন যেটা বুঝি, যে নির্দিষ্ট কিছু এলাকায় এই ধরনের ঘটনা শুনতে পাওয়া যায়, তেমনই আরও একটি ঘটনা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো চলুন মূল ঘটনাতে চলে যাও। প্রিয় লিসেনার, চলুন মূল ঘটনাতে চলে যাই। এবারের ঘটনাটি যিনি পাঠিয়েছেন তার নাম রাকিব হাসান। উনি দেশের নামকরা একটি সরকারি বিশ্ববিদ্যালয়ের ৪র্থ বর্ষে অধ্যয়নরত রয়েছেন। ওনার বাড়ি নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলায়। তো ঘটনার সূচনা লগ্ন 1930 কি 1940 এরকম একটা সময় হতে পারে, আর এখনও এই ঘটনার কিছু অস্তিত্ব বিদ্যমান রয়েছে। এই ঘটনার কিছু অংশ এই রাকিব হাসান ভাই উনি ওনার দাদি এবং অন্যান্য বয়স্কদের কাছ থেকে সংগ্রহ করেছেন। তো এবার মূল বিষয়ের দিকে আস্তে আস্তে এগিয়ে যাই। তো এখানে যেই চরিত্রগুলো ব্যবহার করা হবে এগুলোর মধ্যে কিছু আছে ছদ্মনাম, কারণ অনেকগুলো নাম তো আসলে পাওয়া যায়নি। তো আমরা আমাদের ঘটনার সুবিধার্থে কিছু কিছু ছদ্মনাম ব্যবহার করেছি। 1930 সালের দিকে রামচন্দ্রপুর নামক একটা গ্রাম থেকে এক ব্যক্তি পরিবার নিয়ে আসেন এই যে রাকিব হাসান ভাইদের গ্রামে। তো ওনার নাম হচ্ছে বাহাদুর মণ্ডল। উনি পেশায় একজন কৃষক ছিলেন। ওনার জমি জমা তখন খুব বেশি ছিল না, 5 থেকে 6 বিঘার মতো। তখন এই 5 থেকে 6 বিঘা আসলে যাদের যেরকম জমি ছিল সেই অনুযায়ী অবশ্য 5 থেকে 6 বিঘা অনেক কমই ছিল, মানে ওই সময়ের প্রেক্ষাপটে বলছি। আর ওনার যেই গ্রামটা সেটা ছিল রামচন্দ্রপুর, সেখানে ওনার যেই জমিগুলো ছিল, তো উনি যেহেতু অন্য গ্রামে চলে আসবেন, তো অন্য গ্রামে ওনার পরিচিত যারা আছেন তারা আবার রামচন্দ্রপুর যারা যাবেন বা রামচন্দ্রপুরে জমি রাখতে চান, সেক্ষেত্রে এই সিস্টেমটাকে বলা হয় হচ্ছে এওয়াজ বদল। মানে একজনের জমি আরেকজন নেবে, আবার যিনি নিলেন তার জমি উনি নেবেন যিনি দিলেন, মানে এইভাবে বদল করাটাকে বলে, জমি বদলটাকে করা বলা হলো এওয়াজ বদল। এইভাবে এওয়াজ বদল করে মানে বিনিময় করে উনি এই গ্রামে 5 থেকে 6 বিঘার মতো জমি পেলেন। ওনার সন্তান ছিল মোট 6 জন। বড় ছেলের নাম আহাদ মণ্ডল, দ্বিতীয় ছেলে ইরফান মণ্ডল, তৃতীয় ছেলে দিয়ার আলী মণ্ডল, চতুর্থ ছেলে ইয়ার উদ্দিন মণ্ডল, আর পঞ্চম জন যিনি তার নাম হলো আব্দুল গফফার মণ্ডল। ওনার একজন মেয়ে ছিল। তো এই ছিল বাহাদুর মণ্ডলের পরিবার। তো গ্রামে এসে এই বাহাদুর মণ্ডল ছোট্ট একটা বাড়িতে পরিবার সহ থাকতেন আর চাষাবাদ করতেন। তো এর মধ্যে গ্রামের একজন কৃষক, তার নাম হচ্ছে জয়মুদ্দিন সাকিদার। তো এই দুজনেই গরু দিয়ে হাল চাষ করতেন অন্যের জমিতে। তো গ্রামের একজন কৃষক, তার নাম হচ্ছে জামির আলী, তার বেশ কিছু গমের ক্ষেত চাষ করার জন্য দুজন হাল চাষিকে, এই যে বাহাদুর মণ্ডল এবং এই যে জয়মুদ্দিন নামে আরেকজন ব্যক্তি, তো এই জয়মুদ্দিন সাকিদার যার কথা মাত্রই বললাম, এই দুজনকে ঠিক করেন। তো বাহাদুর মণ্ডলের কিন্তু 5-6 বিঘা জমি ছিল, কিন্তু এই জমিটা আসলে তার জন্য যথেষ্ট ছিল না ওই সময়ের প্রেক্ষাপটে। তো ওই সময় তো জমিতে আসলে ফসল উৎপাদন কম হতো, এর জন্য বেশি জমি থাকলে এটা দিয়ে মোটামুটি সেই ফসল বিক্রি করে নিজেরা খেয়ে চলে যেত। এই জন্য তাকে কিন্তু অন্যের জমিতে আবার হাল চাষ করতে হতো। তো যাই হোক, এই বাহাদুর মণ্ডল এবং জয়মুদ্দিন সাকিদার, তো এনাদের দুইজনকে ঠিক করা হয়। বলা হয় যে আগামীকাল ভোর থেকে তারা গমের ক্ষেত চাষ করে দিতে, মানে তারা করে দেবেন আর কি। তো তারাও রাজি হয়েছেন। তো বাহাদুর মণ্ডল রাতে বাড়িতে এসে হাল চাষের সব জিনিস রেডি করে রাখেন, লাঙ্গল জল যা যা লাগে এগুলো তো নিয়ে তাকে চলে যেতে হবে সকালবেলা সেই জমিতে, যেই জমিতে তার যাওয়ার কথা। আর জয়মুদ্দিনের সাথে কথা ছিল যে সেও তার মতো করে ওই জমিতে গিয়ে উপস্থিত হবেন। তো পরের দিন ভোরবেলা
তখন রাতও আছে, মানে চারদিকে অন্ধকার আর কি। ঠিক কয়টা বাজে উনি বুঝতে পারেন নাই, মনে করেছেন হয়তো বা কিছুক্ষণ পর ভোর হবে বা ফজর আজান দিয়ে দিয়েছে। তো উনি গরু নিয়ে চাষের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তো সেই জমিতে উনি পৌঁছেও যান, ওই জমিটা উনি চিনতেন আগে থেকেই। তো জমির চারদিকে শুনশান নীরবতা, ঝিঝু পোকার ডাক শোনা যাচ্ছে, আর দূর থেকে মাঝে মাঝে ভেসে আসছে নিশাচর প্রাণীর ডাক। ওরা কেমন কেমন যেন মনে হচ্ছে, চারপাশটা বেশ গুমোট একটা পরিবেশ পরিস্থিতি বিরাজ করছে মনে হচ্ছে চারপাশে। বাহাদুর মণ্ডল ভাবছে যে আচ্ছা, আমি কি ভোর হওয়ার আগেই চলে আসলাম নাকি? এদিকে জয়মুদ্দিনও এখনো এলো না। এসব ভাবতে ভাবতে উনি চিন্তা করেন, ধুর, জয়মুদ্দিনের জন্য বসে না থেকে আমি আমার কাজ শুরু করি। ও হয়তো বা আসছে, পথে চলেও আসবে, যতদূর পারি কাজ এগিয়ে নেই। বাহাদুর মণ্ডল কিন্তু আবার খুব সাহসী একজন মানুষ ছিলেন। তো জমির এক পাশ চাষ করার সময় হঠাৎ করে লাঙলের ফালে ঠন করে একটা শব্দ হলো, আর গরুগুলোও থেমে গেল। তো লাঠি দিয়ে গরুর পিঠে আঘাত করলেও গরু আর নড়ে না। এখন বাহাদুর মণ্ডল কি করবেন? গরু তো নাড়াতে পারছেন না, গরু তো আর আগে না। এখন বাহাদুর মণ্ডল ওই হাল ছেড়ে দিয়ে উনি চিন্তা করলেন যে আচ্ছা, এই ফালটা, লাঙলের ফাল কিসে বাঁধলো যে হালও নড়ে না আর গরুও আগাতে চায় না? যেই না ওই ফালের মাটির ভেতরে হাত দিয়েছেন, দেখেন একটা পিতলের ঘড়া। তো ঘড়ায় হাত দেওয়ার পর চারদিকে ভয়ঙ্করভাবে বাতাস শুরু হয়ে যায়, মানে বাতাসটা ঠিক ওনার চারদিকে, মানে ঘূর্ণিঝড়ের মতো। আর ওই গরুগুলো তখন ডাকাডাকি শুরু করে দিয়েছে। গরুগুলো একটা পর্যায়ে সামনের দিকে ছুটে যায়, ছুটে গিয়ে যে অনেক দূর চলে গেছে তা না, একটা জায়গায় গিয়ে এই দুটা গরু দাঁড়িয়ে আছে। এমন সময় পিতলের ওই ঘোড়া থেকে একটা মহিলা কণ্ঠস্বর ভেসে আসে। কণ্ঠস্বরটা যে খুব গম্ভীর ছিল, ভয়ঙ্কর ছিল এরকম না, একদম স্বাভাবিক কণ্ঠস্বর, কিন্তু ওই পিতলের ঘোড়ার ভিতর থেকে আসছে, এতটুকু উনি বুঝতে পেরেছেন। তো কণ্ঠস্বরটা যেটা বলছে সেটা এরকম ছিল যে, আরে বাহাদুর মণ্ডল, আমায় নিয়ে চল তোর সাথে। তো এটা শোনার সাথে সাথে বাহাদুর মণ্ডল তো ভয়ে জড়সড় হয়ে যায়, হাত থেকে ওই পিতলের ঘটি ফেলে দিয়ে এক দৌড়ে দূরে গিয়ে দাঁড়ায়। তখনই ঘটে আরও এক ভয়ানক ঘটনা। বাহাদুর মণ্ডল লক্ষ্য করেন যে ঘটি থেকে সাদা ধোয়ার কুণ্ডলীর মতো কিছু একটা বেরিয়ে আসছে, এবং বেরিয়ে এসে সেটা একটা সুন্দর পর্দাশীল সাদা পোশাকের এক নারী অবয়বে শূন্যে ভাসছে, যার মুখমণ্ডলটা দেখা যাচ্ছিল না, মুখমণ্ডলটা ঢাকা ছিল বলে মনে হচ্ছিল। তখন ওই অবয়বটা বলে ওঠে, ওরে বাহাদুর মণ্ডল, আমাকে দেখে ভয় পাস না, আমি তোর কোনো ক্ষতি করার জন্য আসি নাই। আমার নাম হচ্ছে বিবি। আমি জানি তোর সংসারে অনেক অভাব রয়েছে, ছেলেপেলে নিয়ে তোর অনেক সমস্যা হচ্ছে, ছেলেপেলেও বেশি, আর তোর বউ অনেক ভালো মানুষ। মূলত আমি এইখানে আসছি তোর উপকার করার জন্য। আমার কাছে মনে হয়েছে তুই আমার যোগ্য সম্মানটা দিতে পারবি, এই জন্যই আমি আসছি। তো বাহাদুর মণ্ডল সব শোনার পর উনি তো ভয় পেয়েছেন, তারপরও ভিতর ভিতর সাহস জুগিয়ে বলেন যে, না বাপু, আমি তোমাকে নিতে পারবো না। আল্লাহ আমাকে যেভাবে রাখছে আলহামদুলিল্লাহ, আমি অল্পতেই শুকরিয়া আদায় করি, যেমন আছি ভালো আছি। তোমাকে নিয়ে গিয়ে আমি আবার বিপদে পড়তে পারবো না, কি থেকে কি হয়ে যাবে পরে তুমি আমার উপর রাগ করবা, আমার ক্ষতি করবা। তখন ওই বিবি বলে ওঠেন, আরে না, আমি ক্ষতি করব না, আমি মানুষের পারতপক্ষে কোনো ক্ষতি করি না, আমার ব্যক্তিগত কোনো রাগ হলেও আমি ক্ষমা করে দিই, কিন্তু ইচ্ছাকৃতভাবে কেউ যদি অন্যায় করে এটা শাস্তি তো পেতেই হবে। এছাড়া কেউ যদি না জেনে অন্যায় করে, তুই নিশ্চিত থাক আমি কারো ক্ষতি করি না, করিও নাই, ভবিষ্যতেও করবো না ইনশাল্লাহ। তো যখন বিবি নামক ওই অবয়বটি এভাবে নিশ্চয়তা দেয় এবং সে যখন আল্লাহর কথা বলছিল, তখন এই বাহাদুর মণ্ডল বেশ আশ্বস্ত হয়। বিবি নামক ওই অবয়বটা আবারও বলে ওঠে, আমায় নিয়ে যা বাহাদুর, তোর ভালো হবে। আবারও বলছি, আমি তোর উপকারই করব, তবে কিছু শর্ত দিব, এটা তুই অবশ্যই পালন করবি। তখন বাহাদুর বলে ওঠে, আগে তোমার শর্তগুলো বলো, তারপর আমি ভেবে দেখব, পরে কি থেকে কি হয়ে যাবে এই বোঝা আমি নিতে পারবো না। তখন ওই বিবি নামক অবয়বটি বলে, আমাকে যে নিয়ে যাচ্ছিস সেটা তোর বউ ছাড়া আপাতত কাউকে বলবি না, যতদিন না আমি না বলি। তোর বউকে বলবি, সে ভালো মানুষ, সে কাউকে বলবে না। আর তোর একটা ঘরে নিয়ে গিয়ে আমায় রাখবি, আর আল্লাহর ইবাদত করবি, সত্যের পথে চলবি, তোর কোনো অভাব থাকবে না ইনশাল্লাহ। আর আমার যতটুকু ক্ষমতা আছে আল্লাহ আমাকে দিছে, আমি এই ক্ষমতার ভেতর দিয়ে
তোর উপকার করার চেষ্টা করব। এটাই আমার কাজ, এভাবেই আমি মানুষের উপকার করি। এর বিনিময়ে আল্লাহও আমাকে অনেক কিছু দেন। এবার তুই এখন বাড়ি যা এই গরুর হাল নিয়ে, ভোর হতে এখনও অনেক দেরি আছে, তুই অনেক আগে চলে আসছিস, আর মূলত তোকেই আমি নিয়ে আসছি এই সময়। আর তোর বন্ধু যার জন্য অপেক্ষা করছিস, এই জয়মুদ্দিন সাকিদার, তার আস্তে আস্তে সকাল হয়ে যাবে। তুই যা, এখনই আমাকে নিয়ে তোর বাড়িতে যা, গরুর হালটাল নিয়ে বাড়িতে যা, পরে আবার আসবি, সকাল হলে আবার আসবি এইগুলো নিয়ে। তো উনি কি করেছেন, ওই গরুটা আসলে এখন আবার কিভাবে নিয়ে যাবেন, উনি গরুটা পাশের একটা গাছের সাথে বেঁধে রেখেছেন, হাল টালান নেন নাই, কারণ এগুলো আবার কাঁধে করে নিয়ে ওই পর্যন্ত নিয়ে যাওয়া নিয়ে আসা অনেক কষ্ট। তো উনি কি করেছেন, ওগুলো ওখানে রেখেই ওই ঘটি যেটা, ওটা ওনার গামছার সাথে মুড়িয়ে নিয়ে যাচ্ছেন এবং বলছেন যে আমি গরু টরু এখন আর নিতে পারবো না, এগুলো নিয়ে যাওয়া আসা ঝামেলা, এই গরু টরুর জন্য কোনো ক্ষতি না হয়। তখন ওই ব্যাপারটা বলে, আচ্ছা ঠিক আছে যা, তুই আমাকেই নিয়ে যা, তোর গরু হাল এগুলোর কোনো ক্ষতি হবে না ইনশাল্লাহ, কেউ এগুলা চুরি করতে পারবে না। তো উনি তো ওইটা নিয়ে বাড়িতে চলে আসছেন সহি সালামতে। প্রতিমধ্যে ওই অবয়বটা বেশ কিছু কথা তাকে বলেছেন, এমনি সাধারণ কথা, যে ভালো পথে থাকতে হবে, সত্য কথা বলতে হবে, এই ধরনের ব্যাপারগুলো আর কি। তো উনিও ভয়ে ভয়ে যাচ্ছেন, একটু মনের মধ্যে তো ভয় করবে, এটাই স্বাভাবিক। তো বাড়িতে যান উনি, ওনার বউকে ওই ঘটিটা দেন এবং সব কথা খুলে বলেন। ওনার বউ আল্লাহ শুকরিয়া আদায় করেন যে এই বিবির এই জিনিসটা নিশ্চয়ই আল্লাহ তালাই মনোনীত করেছেন, তাদের কাছে পাঠিয়েছেন আমানত হিসাবে, এবং তাদের দুজনেরই দায়িত্ব এই আমানতটা রক্ষা করা। তো ওইটার মধ্যে তো অনেক টাকা পয়সা স্বর্ণ আছে, বিষয়টা কিন্তু এরকম না। তো ওই একটা মাটির ঘড়া বা ছোট্ট একটা কলসের মতো আর কি, একদম ছোট্ট একটা কলসের মতো। তো এইভাবে কেটে যায় বেশ কিছু বছর। আর এই যে বাহাদুর মণ্ডল, উনি কিন্তু ওনার মতো করে উনি যে জমি চাষ করতেন, কৃষক ছিলেন, উনি ওইটাই করতেন। তবে এর মধ্যে আল্লাহর অশেষ রহমতে ওনার অনেক বরকত হচ্ছিল। তো উনি জমি কিনেছেন, বেশ কিছু গরু কিনেছেন, তো আলহামদুলিল্লাহ উনি বেশ ভালোই সব কিছু চালাচ্ছিলেন। এদিকে ওনার সন্তানরাও বড় হচ্ছে। তো একবার কি হয়, এই যে বিবি বাহাদুর মণ্ডলকে আবার দেখা দেয়। বাহাদুর মণ্ডল ছাড়া কাউকে ওইভাবে উনি দেখা দিতেন না, দেখা দিলে অনেকে ভয়, তার স্ত্রী যত যাই জানুক না কেন, দেখলে ভয় পেতে পারেন, তার সন্তানরাও ভয় পেতে পারেন, এই জন্য দেখা দিতেন না। মাঝে মাঝে স্বাভাবিক বেশে মাঠে গেলে এই বাহাদুর মণ্ডলকে দেখা দিতেন। তো ওই বিবি বাহাদুর মণ্ডলকে বলছে যে আমি আর এখানে থাকবো না রে, তুই আমাকে মণ্ডপতলা বট গাছটার ওখানে রেখে আয়, ওই বট গাছটা তো তোদের জমিতেই, তাই না? তখন এই বাহাদুর মণ্ডল বলে, হ্যাঁ ওটা তো আমাদের জমিতে। বলে, যা তুই ওইখানে আমাকে রেখে আসবি, এই যে আমাকে রেখে আসবি মানে এই যে আমার এই ঘোড়া যেটা, এইটা ওই বট গাছটার মাটির নিচে পুঁতে দিয়ে আসবি। আর তুই তোর বাড়িতে যখন নতুন করে ঘর বানাবি, তখন আমার জন্য একটা ঘর করবি, আর আমার জন্য যেই ঘরটা করবি সেটা হলো তোর যেই থাকার ঘর, এটা ঠিক উপরে, চালের উপরে একটা ছোট্ট আর একটা ঘর করবি, ওইখানে আমার এই ঘোড়া মানে আমাকে রাখবি। তো উনি বলেন আচ্ছা ঠিক আছে। তো উনি আবার কি করেছেন, ওই যে বিবির পরামর্শ অনুযায়ী উনি ওই ঘোড়াটা গিয়ে ওই যে বটগাছের নিচে, মাটির নিচে রেখে দিয়ে আসছেন। মণ্ডপতলা বটগাছ নামে পরিচিত এটা। তো 1960-এর দশকে এই বাহাদুর মণ্ডল একটা ইট ভাটা তৈরি করেছিলেন। মূলত ইট ভাটা তৈরি করেছেন নিজের বাড়ি করার জন্য। ইট, তখনকার সময় তো আসলে ইট ভাটা থেকে মানে ইট বয়ে নিয়ে এসে বাড়ি তৈরি করা বেশ কঠিন ছিল, এই জন্য অনেকেই ছোটোখাটো পর্যায়ে ইটের ভাটা তৈরি করতেন ওই সময়ের প্রেক্ষাপটে আর কি। তো উনিও ইট ভাটা তৈরি করেছিলেন। তো ওগুলো দিয়ে উনি ওনার বাড়িঘর তৈরি করা শুরু করেছিলেন, স্বাভাবিকভাবেই চলছে ইট ভাটা। একসময় ওনার বাড়ি তৈরি হয়েও যায়। তো একদিন হঠাৎ রাতে ইট ভাটার শ্রমিকরা বট গাছে লক্ষ্য করেন যে বিশাল এক আগুনের গোলা গাছ থেকে বের হচ্ছে, আর কালো কি যেন মাটিতে ঝুলে পড়ে আছে মানুষের চুলের মতো। একজন শ্রমিক ভালো করে দেখে সেটা সাদা পোশাক পরা এক নারী অবয়ব, আর তার চুল ওইভাবে ঝুলে রয়েছে। শুধু শ্রমিক না, ওই ইটভাটায় কিন্তু এই বাহাদুর মণ্ডলের পরিবারের সদস্যরাও কাজ করতেন। তো যখন ওরা দেখছিলেন, ওনারা কেউ নিজেদের অবস্থান পরিবর্তন করতে পারছিলেন না, মানে ওখান থেকে দৌড়ে ভয়ে চলে যাবেন বিষয়টা এরকম না, হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকা ছাড়া আর দেখা ছাড়া তাদের কোনো উপায় ছিল না। তারা কিন্তু সব কিছু বুঝতে এবং অনুভব করতে পারছিল। এর কিছুক্ষণ পর বাহাদুর মণ্ডল এসেছেন। তো উনি এসেও দেখেন এই অবস্থা। উনি তো বুঝতে পেরেছেন নিশ্চয়ই এমন কোনো ঘটনা ঘটেছে যার প্রেক্ষাপটে
এই বিবি তাকে দেখা যাচ্ছে। এমনিতে তো তিনি ছাড়া এই বিবি কাউকে দেখা দেন নাই এত বছরে। তো এই যে বাহাদুর মণ্ডল উনি কিছুটা এগিয়ে যান, এগিয়ে গিয়ে বটগাছের কাছে গিয়ে বিবিকে সুন্দর করে সালাম দিয়ে বলেন যে, বিবি আমরা কি কোনো ভুল কাজ করেছি? আপনি তো কখনো এইভাবে প্রকাশ্যে আসেন না, আজকে কেন এইভাবে প্রকাশ্যে আসলেন? এদেরকে ভয় দেখাচ্ছেন? ওরা কি কোনো অন্যায় করেছে? যদি কোনো অন্যায় করে থাকে ওদের পক্ষ থেকে আমি ক্ষমা চাচ্ছি, ওরা তো বুঝতে পারে নাই। তখন ওই বিবি বলছে, বাহাদুর রে, আল্লাহর রহমতে আমার যতটুকু ক্ষমতা ছিল আমি তোকে কিন্তু অনেক কিছু দেওয়ার চেষ্টা করছি, কিন্তু তোর লোকেরা কী কাজটা করলো, তুই আমাকে যেই জায়গাটাতে রেখেছিস, মাটির যেই গর্ত করে যেই ঘোড়াটা যেখানে রেখেছিস, আজকে এরা কয়েকজন একসাথে গরুর মাংস খেয়ে এই জায়গায় এসে জল বিয়োগ করেছে, জায়গাটা অপবিত্র করছে। তো কোনো জায়গায় যদি আমরা থাকি এবং সেই জায়গাটা অপবিত্র করে ফেলে, তখন কিন্তু অন্যরা আমাদের উপস্থিতি টের পেয়ে যায়, তখন আমরা নিজেদেরকে গোপন করে রাখতে পারি না। এখন থেকে এই জায়গায় যে আমি আছি এটা কিন্তু অনেকেই জানবে, আর আমার অনিচ্ছা সত্ত্বেও তোর একটা ক্ষতি হবে, সেটা হলো এই যে ইটভাটা করেছিস, এই ইটভাটাতে আর তুই আগুন জ্বালাতে পারবি না। এই দোষটা কিন্তু আমার না, এটা তোদের। অনিচ্ছাকৃত ভুল হলেও এই ভুল সংশোধনের ক্ষমতা তোদেরও নাই, আর যে সমস্যাটা হবে সেটা সমাধান করার ক্ষমতা আমার নাই। তো এইটা উনি বলেন, সত্যি তাই। এরপরে কিন্তু অনেক চেষ্টা করে ওই ইটের ভাটাতে বাহাদুর মণ্ডল আর আগুন জ্বালাতে পারেন নাই। আর আগে থেকে তো ওনার বাড়ি তৈরি করে ফেলেছিলেন, মূলত তৈরি করার পর ওই ঘোড়াটা নিয়ে যে আবার ওনার বাড়িতে নিয়ে যাবেন তার আগেই এই ঘটনা ঘটেছিল। উনি মূলত 2 তলা একটা বাড়ি তৈরি করেছিলেন। তবে এরপরে কিন্তু উনি স্বাভাবিকভাবেই ওই জিনিসটা মাটির থেকে বের করে নিয়ে ওই যে ওনার রুমের ঠিক উপরে যে ঘরটা তৈরি করেছিলেন ওইখানে ওই ঘরটা রেখে এসেছিলেন। আর ওখানে ওঠার জন্য উনি মইও ব্যবহার করতেন, মাঝে মাঝে উপরে উঠতেন। তো এর মধ্যে ওনার বড় ছেলে আহাদ মণ্ডল এবং ইরফান মণ্ডলের বিয়ে হয়ে যায়। আর তৃতীয় ছেলে দিয়ার আলীর বিয়ের সময় ঘটে এক ভয়ানক ঘটনা। এই যে বিবি বাহাদুর মণ্ডলের বউকে একদিন স্বপ্নে এসে দেখা দেন। উনি কিন্তু বাহাদুর মণ্ডলের বউকে সরাসরি দেখা দিতেন না, হঠাৎ হঠাৎ স্বপ্নে এসে দেখা দিতেন, আর বাহাদুর মণ্ডলকে স্বপ্নে বা বাস্তবে উনি দেখা দিতেন আর কি। তো ওই বিবি বাহাদুর মণ্ডলের বউকে একদিন স্বপ্নে এসে বলে যে, তোদের বাড়িতে আছি, আবার তোর ছেলের বিয়ে, ওকে তো ছোটোবেলা থেকে দেখতেছি, তার বিয়েতে তো কিছু উপহার আমার তরফ থেকে দেওয়ার দরকার, তো আমি তোদেরকে কিছু উপহার দিব আমার সাধ্যের মধ্যে যতটুকু কুলায়। তো আমার ঘরের নিচের ঘরটা, মানে তোদের ঘরটা পরিষ্কার করে রাখিস, কেউ যেন ওই ঘরে না ঢোকে, আর সাবধান, কাউকে কিছু বলিস না কিন্তু, তাহলে কিন্তু সমস্যা হবে। আর যেই সমস্যা হবে এটা সমাধানের রাস্তা কিন্তু আমার জানা নাই, তাই সাবধান। এখন একদিকে এই যে বিয়ে উপলক্ষে আত্মীয় স্বজনরা আসছে সবাই, তখন তো গ্রামে আত্মীয় স্বজনরা আরও কয়েকদিন আগে আসতো। এখন এরকমটা কিন্তু দেখা যায় যে আমাদের কিছু কিছু নিকট আত্মীয়রা বিয়ের আরও আগে আসেন, আবার বিয়ে হওয়ারও কয়েকদিন পরে তারা চলে যান। কিন্তু তখনকার দিনে গ্রামে যে দিনে এসে বিয়ে খেয়ে চলে যাবে এমন লোকজন কম ছিল, আবার দূর থেকে আসতো, তো রাত হয়ে যেত, চোর ডাকাতের ভয় ছিল, এই জন্য অনেকে রাতের বেলা থাকতেন। আবার যারা আত্মীয় স্বজন আছে তারা যখন চলে আসতেন, গ্রাম মানে বাসা বাড়িতে তো থাকার জায়গারও সংকট দেখা যায়, এরকমটা তো আমরা সবসময় দেখি। তো ওই যে বিয়ে ভর্তি, মানে বাড়ি ভর্তি বিয়ে বাড়ির মানুষ, বিয়ে বাড়ি উপলক্ষে অনেক লোকজন আসছে, বাড়ি ভর্তি মানুষ গিজগিজ করছে বিয়ে উপলক্ষে, অন্যদিকে নতুন বউও চলে আসছে। আবার আর একদিকে এই যে বিবির নির্দেশনা, এখন মানুষজনকে তো সব ঘরে ঢোকা নিষেধও করা যায় না, মানে খুব একটা জটিলতায় বুঝছেন। বাহাদুর মণ্ডলের বউ কিন্তু উনি খুব সতর্ক যেন কেউ ওই ঘরটাতে না আসেন, মানে এই যে বিবি যেই ঘরে আছে তার ঠিক নিচের ঘরটা তো বাহাদুর মণ্ডল এবং বাহাদুর মণ্ডলের স্ত্রী তারা থাকতেন, তো ওই ঘরটা যেন কেউ না ওঠে। এখন যত যাই হোক, মানুষজন তো আসলে যারা মুরব্বী গোছের মহিলারা আছেন তারা তো একটু দেখা করার জন্য বাহাদুর মণ্ডলের স্ত্রীর সাথে আসবেনি, ওই ঘরে আসবেনি। তারপরে উনি নিষেধ করে দেন যে এই ঘরে কেউ যাবি না, তালা টালা দিয়ে রাখেন। তো একবার হয়েছে কি, উনি তখন ঘরে আছেন কিন্তু ঘরের দরজাটা উনি আসলে আওসায় রাখা বলি আমরা, ক্লোজ করে রাখা, কিন্তু আটকানো না। তো ওইভাবে রেখেছেন, সবার কিন্তু নিষেধ করা যায় বিনা অনুমতিতে কেউ যেন এই ঘরে না ঢোকে। সবাই বলছেন যে আচ্ছা ঠিক আছে যাব না।
এখন প্রবলেমটা কি, এই যে নতুন বউ, এখন তাকে আবার এই বিষয়টা ওইভাবে বলা হয়নি, অন্য আত্মীয় স্বজনদেরকে বলা হয়েছে। তারা কিন্তু কেউ ওই ঘরে আসতেন না, বা আসলে অনুমতি ছাড়া ঢুকতেন না। এখন বেলা তখন দুপুর 12টা। ওই সময় কিন্তু এই মানে বাহাদুর মণ্ডলের স্ত্রী কিন্তু ওই রুমের মধ্যে আছেন। হঠাৎ করে মাটির নিচ থেকে ঝনঝন শব্দ করে মাটি কাঁপতে কাঁপতে মাটি ফেটে দুটা পিতলের ডেকচি বা পাতিল ওইটা বের হয়। তো এই যে ডেকচি দুটা ছোট ছোট ছিল আর কি, খুব বড় ছিল তা না, কাঁচা সোনার মুদ্রা ছিল ওটার মধ্যে, এবং ওই দুটার উপর বসা দুটো সাপ ফনা তুলে আছে ওই ডেকচির উপরে। বাহাদুর মণ্ডলের স্ত্রী তো ঘরেই ছিল, উনিও যদিও ভয় পাচ্ছেন, আবার টাকা দেখে খুশি হচ্ছেন এই কারণে যে এটা বিবি তার ছেলের বিয়েতে উপহার দিচ্ছেন, আর চোখের সামনে এরকম করে উঠে আসে এটা দেখে তো কারো ভয় লাগবেই। আর ওনাদের এই ফ্লোরটা ছিল মাটির ফ্লোর, মানে ওনারা যেই রুমে থাকতেন সেইটা মাটির ফ্লোর ছিল, যদিও ইটের ঘর ছিল। তো যাই হোক, এখন ইরফান মণ্ডলের দ্বিতীয় ছেলে, মানে ওনার যে ছেলে হয়েছিল বাহাদুর মণ্ডলের, সেই বাহাদুর মণ্ডলের এক ছেলের নাম হলো ইরফান মণ্ডল। এবার ইরফান মণ্ডলের তো ছেলে হয়েছে, প্রথম ছেলে, দ্বিতীয় ছেলের আবার বিয়ে দিয়েছেন উনি। এই দ্বিতীয় ছেলের বউ ওই যে ঝনঝন ঝনঝন শব্দ হয়েছে, উনি ঘরে না ঢুকলেও সাইড থেকে জানালার ফাঁকা দিয়ে উকি দিয়ে দেখতে গেছেন যে ঘটনাটা কি, শব্দ আসে থেকে। তো উনি দেখেন যে এরকম দুটো ডেকচি মাটি ফেটে বের হচ্ছে, অর্ধেক বেরো হয়েছে। এইটা দেখে উনি তো চিৎকার দিয়ে উঠছেন, ও বাবা গো মা গো, এ আমি কি দেখলাম, এই বলে চিৎকার দিয়েছেন ওনার শাশুড়ি, মানে এই যে বাহাদুর মণ্ডলের বউ। তো উনি তো আবার দেখছেন যে আরে তার বেটার বউ এই জিনিসটা দেখছে, তো উনি আবার চিৎকার করে বলছেন, আরে বউ থাম থাম থাম, কিছু হয় নাই, এটা বিবি দিছে, থাম থাম থাম, শব্দ করিস না, পরে আমি বলবো, চুপ থাক। কে শোনে কার কথা? এই ইরফান মণ্ডলের দ্বিতীয় ছেলের বউ, সে চিৎকার করে বাইরে গিয়ে বলা শুরু করছে, ওরে কে কোথায় আসরে দেখে যাও, এই যে ঘরের ভিতর থেকে কী বেরোচ্ছে। সবাই তো এরকম চিৎকার শুনে দৌড়ে ওই ঘরে ঢুকেছে। তবে এসে দেখে ওই দুটা ডেকচি তখন আর নাই, মাটির ভেতরে চলে গেছে, তবে ওইখানে গর্ত হয়েছিল, এটা সবাই দেখেছেন। ওই রাত্রেই ইরফান মণ্ডলের বড় মেয়ে, তার নাম হচ্ছে সোমা, সে হঠাৎ করেই মৃত্যুবরণ করে। এই ধরনের মৃত্যুবরণ করাকে আমরা এখন বর্তমানে স্ট্রোক বলি। হঠাৎ করেই কোনো কারণে স্ট্রোক করে না মানুষ, ওইভাবে ধারণা করা হবে স্ট্রোক করে মারা গেছেন আর কি। একদিকে বিয়ে বাড়িতে আনন্দ, অন্যদিকে মেয়ের মৃত্যু, কেমন পরিস্থিতি হতে পারে প্রিয় লিসেনার্স একবার ভাবুন। পরের রাত্রে বাহাদুর মণ্ডলের বউ স্বপ্নে দেখেন যে ওই যে বিবি আসছেন। তো বিবি এসে বলছে যে তোর নাতনির মৃত্যুর জন্য আমাকে দায়ী করিস না, সব কিছু আমাদের নিয়ন্ত্রণে থাকে না। এই বিষয়গুলো যদি কেউ আমাদের অনুমতি ছাড়া দেখে ফেলে, এবং সেটা যদি আমাদের অনুমতি ছাড়া কাউকে বলেও ফেলে, তাহলে তার কোনো না কোনো ক্ষতি হয়, আর এই ক্ষতির উপর আমাদের নিয়ন্ত্রণ থাকে না। মূলত তোর নাতনি মারা গেছে এই কারণে, যদিও বা তোর নাতনি দোষী ছিল না, কিন্তু তার মা দোষী ছিল। এখন তোর নাতনিকে কিন্তু আমরা মারি নাই। আর আরও একটা ব্যাপার কিন্তু হবে, সেটা হলো যে এই বাড়ির আর একটা মেয়ে মারা যাবে, আর যদি মারা না যায় সে মানসিক ভারসাম্যহীন হবে। এটাতেও আমাদের নিয়ন্ত্রণ নাই, এটা আমরা ভালোও করতে পারবো না, এর থেকে বাঁচাতেও পারবো না। আশ্চর্যজনকভাবে নাকি সেটাই হয়েছে। এই যে নতুন বউ যে যার এই যে বিয়ে হলো, তার বেশ কয়েকজন মেয়ে হয়েছিল, তার শেষ মেয়েটা মানসিক ভারসাম্যহীন হয়েছিল, তাও কিন্তু সেটা অনেক পরে। তো যাই হোক, সময়ের পরিক্রমায় বাহাদুর মণ্ডল এবং তার স্ত্রী বৃদ্ধ বয়সে মারা যান, স্বাভাবিকভাবে মারা যান। তবে ওনারা যতদিন জীবিত ছিলেন বিবির কোনো অসম্মান করেন নাই, বা বিবিও তাদের উপর ওইভাবে ক্ষুব্ধ হন নাই কখনোই। মানে তাদের জায়গা থেকে যতটুকু চেষ্টা করার দরকার সেটাই করেছেন। ঘটনা কিন্তু এখানেই শেষ নয়, এরপরেও কিন্তু আরও ঘটনা ঘটে। মূলত বিবি ওইভাবে কাউকে দেখা দিতেন না, কিন্তু এরপরে বিবিকে বিভিন্নভাবে দেখা যেত। ওই যে মণ্ডপতলার বটগাছটার কথা মনে আছে নিশ্চয়ই আপনাদের, আমি বলেছিলাম ঘটনার একটা পর্যায়ে। তো সন্ধ্যা হলেই সেই রাস্তা দিয়ে মানুষ ভয়ে যেত না। অনেকেই দেখেছেন রাত্রে বিবি তার মাথার চুল ছেড়ে দিয়ে রাস্তা বন্ধ করে রেখেছেন।
তবে এখানে একটা মজার ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে যে অনেকেই দেখেছেন বলতে কারা দেখেছেন, ওই গ্রামের যারা দুষ্টু প্রকৃতির মানুষ অথবা ওই গ্রামে চুরি ডাকাতি করতে আসছে বা নেশা করে করে ওদিক দিয়ে যাচ্ছিল, এই টাইপের মানুষ ওখানে ভয় পেয়েছে। কোনো ভালো মানুষ, নামাজি কালামি আল্লাহওয়ালা মানুষ ওদিক দিয়ে যাওয়ার সময় বিবিকে দেখে ভয় পেয়েছে এমনটা কিন্তু হয় নাই। তো এলাকার এক দাদা, তার নাম হলো মিহির, তো মিহির দাদা বলে সম্বোধন করছে। এই মিহির দাদা একদিন বিলে মাছ ধরতে যাচ্ছিলেন, তো উনি দেখেন যে একদল সাদা ঘোড়া ওখানে হাঁটাহাঁটি করছে, সেখানে অনেক সাজসজ্জা, মনে হচ্ছে রাজকীয় কোনো আয়োজন হচ্ছে, আর এক পাশে বসা শত শত লম্বা লম্বা মানুষ, সবার চেহারা খুবই সুন্দর নুরানি চেহারা। দাদা তো ভয় আর ওই দিন মাছ ধরতে যান নাই, উনি ওই বিবিকে কিন্তু ভয়ঙ্কর স্রোতে দেখেন নাই, উনি অন্য একটা দৃশ্য দেখেছিলেন ওই বটগাছের ওখানে। এবার অনেকটা কাছাকাছি সময় আসে, 2009 সালের কথা। এই যে বাহাদুরের ছেলে, তারপর তার নাতি, এনাদের ব্যবসাকে ঘিরে ঘটনা সেটা বলি। দিয়ার আলী বাহাদুরের তৃতীয় সন্তান, তার 2 ছেলে ইউসুফ ও হারিস, তারা সিদ্ধান্ত নেন যে তারা রাইস মিল করবেন ওই মণ্ডপতলার ওই বটগাছটার নিচে। সেখানে তাদের চাচা, বড় চাচাদের জমিও ছিল 3 বিঘার মতো। তো সবাই 2 ভাতিজাকে অন্য জায়গার জমির সাথে বিনিময়ের মাধ্যমে তাদের জমি দিতে রাজি হন। তো যেহেতু বাহাদুর মণ্ডলের জমি জমা মোটামুটি ভালোই ছিল, তখনও তারা গ্রামের মধ্যে বেশ প্রভাবশালী ছিল। তো আবার এই যে ইউসুফ ও হারিস, তারা তার মামার অটো রাইস মিলে কিন্তু আবার 18 বছরের মতো চাকরি করতেন। নওগাঁ, জয়পুরহাট জেলার বিভিন্ন আড়ত থেকে ধান কেনা বেচা সহ সব রাইস মিলের দেখাশোনা ওনারা করতেন। মামাও তাদেরকে অনেক বিশ্বাস করতো। এই সময়ের মধ্যে তারাও যে শুধু চাকরি করছে তা না, ওই ব্যবসার মালিকানাও তাদের ছিল, তাদেরও মোটামুটি ভালোই টাকা পয়সা হয়েছে, পরিচিত জন, ভালো একটা ব্যবসায়িক একটা নেটওয়ার্কিং তাদের ছিল। তো যেহেতু দীর্ঘদিন এই ব্যবসার সাথে সম্পৃক্ততা তাদের ছিল, ব্যবসাটা ভালোই বুঝেছিলেন আর কি। তো মণ্ডপতলার ওই জায়গাটা হলো গ্রামের একদম শেষ প্রান্তের বিলের দিকে, এর পাশ দিয়ে আধা কিলোমিটার রাস্তা মহাদেবপুর উপজেলার। মণ্ডপতলার পূর্ব দিকে বাঁশঝাড় আর গ্রাম, পশ্চিম দিকে বিল আর ধানক্ষেত, দক্ষিণ দিকে হিন্দু সম্প্রদায়ের কিছু ঘরবাড়ি রয়েছে আর ওখানে কিছু বাঁশঝাড়ও রয়েছে, উত্তর দিকেও রাস্তা রয়েছে, গ্রামের দিকেও রাস্তা রয়েছে বাজারে যাওয়ার। তো এত বছর পর মণ্ডপতলা সেই বটগাছটার ভয়ে মানুষের মধ্যে অনেকটাই কমে গেছে। স্বাভাবিকভাবেই মানুষ রাস্তা দিয়ে হাঁটাচলা করতো। আমাদের রাকিব হাসান ভাই, উনিও কিন্তু স্কুলে যেতেন ওই মণ্ডপতলার বিশাল বটগাছটার নিচ দিয়ে। ইউসুফ ও হারিস সেখানে রাইস মিল করার কাজ শুরু করেন। জায়গাটা নিচু ছিল, মাটি ভরাট করার কাজ শুরু করেন। এর বিশাল বটগাছটাও বিক্রি করার কথা হয়। অনেকে কিনতে চেয়েছিলেন, কিন্তু পরে তারা জানান তারা ওই গাছটা কিনতে পারবেন না। একজন লোক গাছ কিনে নেন ও পরদিন গাছ কাটার কাজ শুরু করেন। স্বাভাবিকভাবে কাজ শেষ হয় মানে গাছটা কেটে ফেলা হয়। কিন্তু এই যে ইউসুফ এবং হারিস চাচার বাবা, এই যে দিয়ার আলী, উনি বারবার স্বপ্ন দেখেছিলেন যে ওই বিবি এসে তাকে বলে, তোরা মিল করবি কর, কিন্তু আমার জায়গাটা ছেড়ে করিস, আর ওই বট গাছটা তো তোর বাবার আমল থেকে এখানে আছে। কই, সে তো কখনো গাছ কাটার কথা চিন্তাও করে নাই, তোরা কেন করছিস? আমার জন্য একটু জায়গা রাখিস এখানে। তো বিবিটা যে ধমক দিয়ে বলেছে বিষয়টা এরকম না, কিন্তু সে অনুরোধ করেছিল যে বট গাছের জন্য কাটা না হয়। কিন্তু এই যে দিয়ার আলী, উনি এসবে কর্ণপাত করেন নাই। গাছ টাছ তো বিক্রি হয়ে যায়, কেটে ফেলা হয়। আর পরে ওই যে বিবি, উনি আবারও এসে নাকি এই দিয়ার আলীকে স্বপ্নে দেখিয়েছিলেন যে তোরা আমার কথা শুনলি না, আমিও দেখব তোর ছেলেরা এখানে ব্যবসা কিভাবে করে। তোর বাবাকে কথা দিয়েছিলাম কোনো ক্ষতি করব না, তাই জানে মারবো না তোদের, না হলে তোদের বংশকে নির্বংশ করে ছেড়ে দিতাম। তোদের জানে মারবো না, তবে এইখানে ব্যবসা করে তোরা কোনো বরকত পাবি না। মিলের কাজ চলতে থাকে দুর্বার গতিতে। হঠাৎ এক রাতে বড় গোডাউনের পশ্চিম দিকের দেয়ালটা ভেঙে মাটিতে পড়ে যায়। আশ্চর্যের বিষয় হলো সেই রাতে কোনো ঝড়ো বাতাস ছিল না, আর দেওয়ালটা মাত্র কয়েকদিন আগে নির্মাণ করা। তাহলে কিভাবে এই দেয়ালটা ভেঙে পড়ল? যাই হোক, আবারও কাজ শুরু করা হয়। মিলের কাজ শেষও হয়ে যায় কিছুদিন পর। শুরু হয় ব্যবসা, বেশ ভালো ব্যবসা হয় 6 মাস। ওই মিলের ম্যানেজার ছিলেন যিনি, তার নাম হচ্ছে আফজাল। বিভিন্ন সময় বিভিন্ন ম্যানেজার ছিলেন, কিন্তু তার মধ্যে একজন হলো এই আফজাল চাচা। তো এই আফজাল চাচা একটি ঘটনা বলেন, সেটা হলো উনি এই রাইস মিলে মাঝে মাঝে রাতের বেলা থাকতেন।
অনেক সময় কাজের প্রেশার থাকলে 24 ঘন্টায় মিল চালাতে হতো। তো যেদিন রাতে ধান ভাঙানো হতো সেদিন উনি রাতের বেলা থাকতেন। কিছুদিন স্বাভাবিকভাবেই চলে সব। এক রাত্রে উনি বাড়ি থেকে খেয়ে দিয়ে মিলে গিয়েছেন। তো মিলেই রাত্রে ঘুমাবেন। সেই রাত্রে আবার ধান ভাঙানোর লেবাররা আসে নাই, মানে মিলও চালানো যায় না। এর ভিতরে তো উনি বাড়ি থেকে চলে আসেন আর কি। তো ঠিক রাত 2টার দিকে উনি হঠাৎ করে শুনছেন ধপ 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 শব্দ করে কেউ যেন হেঁটে আসছে বিলের দিক থেকে। শুনে মনে হচ্ছে কোনো দানব বা বড় কিছু। তারপর ধপ করে গোডাউনের টিনের চালের উপর বসলো। আফজাল চাচা বাইরে এসে দেখেন টিনের উপর একটা দানবীয় অবয়ব গোডাউনের শেষ 2 দিকে 2 পা দিয়ে দাঁড়িয়ে আছে। তার মুখটা ছিল লোমশ লম্বা শেয়ালের মতো, আর শরীরের আকার মানুষের মতো কিন্তু অনেক বড়। এটা দেখে উনি তো এক দৌড়ে অফিস ঘরে গিয়ে আল্লাহ বাঁচাও বলে সমানে আল্লাহর কাছে দোয়া করছেন। এছাড়া তার মুখে অন্য কোনো দোয়া দরুদ কোনো সূরাও আসছে না। এরপর শুরু হয় তাণ্ডব। টিনের চাল, এই টিনের চালটা লোহার অ্যাঙ্গেলের সাথে তো স্ক্রু দিয়ে লাগানো। মনে হচ্ছে এই লোহার অ্যাঙ্গেলগুলোকেও উপড়ে ফেলছে, সব তছনছ হয়ে যাচ্ছে। উনি দৌড়ে গ্রামের দিকে পালাতে গেলে ওই দানবটা একটা হুঙ্কার দিয়ে ছুটে আসে ওই ধান শুকানোর যে চালা রয়েছে সেই চালাতে। উনি তো ওখানে জ্ঞান হারিয়ে ফেলেছেন। ফজর আজানের পর ওনার জ্ঞান ফিরেছে। তো উনি দেখেন উনি চাতালেই পড়ে আছেন, মানে যেখানে জ্ঞান হারিয়েছিলেন ওখানেই পড়ে আছেন। আর সব কিছু ঠিকঠাক, টিন গোডাউন সবই অক্ষত আছে। কিন্তু রাতের বেলা উনি এসব কী দেখলেন? আফজাল চাচা কিন্তু কোনো নেশা করতেন না, সিগারেটও খেতেন না, তাহলে তো তার এই ধরনের উদ্ভট জিনিস দেখার কথাও না। এরপর তিনি মালিককে বলে চাকরি ছেড়ে দেন। এর ঠিক 2 বছর পর আর ওই মিল চালানো সম্ভব হয়নি। লস আর লস। প্রায় 1.5 কোটি টাকা ব্যয় করে নির্মাণ করা সেই মিলটা লসে পড়ে বন্ধ হয়ে যায়। আজও সেটা পড়ে আছে, শুধু যন্ত্রপাতি নিয়ে। এর মধ্যে অনেকে কিন্তু মিলটা ভাড়া নিয়েছিল, কিন্তু সবাই লস করে ফেরত চলে গিয়েছে। পাশে যে হিন্দু সম্প্রদায়ের যেই ছোট্ট একটা পাড়া রয়েছে, ওখানে 2 ভাই রয়েছে, মৃগেন এবং শীতেন। তারা একদিন ওই মিলের উপর দিয়ে, মানে মিলের ওই জায়গার উপর দিয়ে হেঁটে বাড়ি যাওয়ার সময় লক্ষ্য করেন রাতের বেলা মিল একা একাই চলছে, মনে হচ্ছে কেউ ধান ভাঙছে। ওনারা তো দেখছেন যে কয়েক বছর ধরে মিলটা বন্ধ। তার রাতের বেলা মিলের মধ্যে অন্ধকার, মিলে বিদ্যুৎ নেই, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন। তাহলে মিল চলছে কিভাবে, ওই মেশিন চলছে কিভাবে? ওনারা তো ভয়ে ওই জায়গা দ্রুত ত্যাগ করেন। এই যে মৃগেন, যিনি, এই মৃগেন নিজেই এই রাকিব হাসান ভাইকে বলেছিলেন। তো এটি ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আসলেই এই যে বিবির যেই ডাবর বা ড্যাগ, এটা ভালো। এটা কিন্তু আমরা গত 123 নম্বর এপিসোডের বিবি কালির ডাবর ঘটনায় আমরা এটা জেনেছিলাম। কিন্তু কালির ডাবর এটা আবার খারাপ। কেন খারাপ? কারণ কালির ডাবর থেকে কেউ যদি কোনো কিছু নেয় বা কালির ডাবরের মাধ্যম দিয়ে কেউ যদি কোনো কিছু পায়, তাহলে ওই পরিবারের কোনো একজনের মৃত্যু ঘটে। কিন্তু বিবির ডাবরের যেই জিনিসগুলো, এগুলো ভালো, এগুলো নিলে কোনো ক্ষতি হয় না, এমনটা কিন্তু আমরা জেনেছিলাম। তো আগের ঘটনা বিবি কালির ডাবর ছিল, আর এটা আমরা জানলাম বিবির ডাবরের ঘটনা। উত্তরবঙ্গে এই বিবি কালির ডাবর বা বিবির ডাবর, কালির ডাবরের ঘটনা কিন্তু বিভিন্ন জায়গায় শোনা যায়। এটা ওই অঞ্চলের একটা আঞ্চলিক ঘটনা বলতে পারি আমরা, আঞ্চলিক লেজেন্ডও বলতে পারি, ওই অঞ্চলের লোককথা। প্রিয় লিসেনার্স, কেমন লাগলো আমাদের আজকের ঘটনাটি? ধন্যবাদ জানাচ্ছি রাকিব হাসান ভাইকে চমৎকার রোমহর্ষক একটি ঘটনা পাঠানোর জন্য।